আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদের সামনে যে জিনিসটা নিয়ে উপস্থিত হয়েছি সেটা হলো জিএসটি কোয়েশ্চেন ব্যাংক সলভিং এর একটা ক্লাস নিয়ে। তো বেসিক্যালি জিএসটি এক্সাম আমাদের নেক্সট 10th এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আমরা মোটামুটি কম বেশ সবাই জানি যে এই বছরের জিএসটি কোয়েশ্চেন মডারেশনে থাকতেছে আইইউ ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া। তো আজকে বেসিক্যালি আমরা ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়ার একটি কোশ্চেন, সেটা হলো যখন ইসলামিক ইউনিভার্সিটি জিএসটির আন্ডারে ছিল না, এককভাবে পরীক্ষা নিত 1920 সেশনে, সেই 1920 সেশনের ফিজিক্স কোশ্চেনটা নিয়ে। ঠিক আছে, তো সরি ফিজিক্স কোশ্চেনটা নিয়ে। তো আমি আপনাদের সাথে আছি মোবাসির রহমান সিয়াম, এমএসসি রুয়েট। তো আর কথা না বাড়িয়ে প্রশ্ন সমাধান শুরু করা যাক। তো আমাদের প্রথম প্রশ্নটি হলো, নিচের কোন গেট দুটিকে সার্বজনীন গেট বলে? তো এই প্রশ্নটা আমাদের নর্মালি এসছে হলো লজিক গেট টপিক থেকে। তো লজিক গেট শুরু করার আগে আমি লজিক গেট সম্পর্কে কিছু ধারণা দেব, যেন আপনাদের কাছে লজিক গেট টপিকটা আমি যতটা প্রশ্ন সলভ করাবো সবগুলো প্রশ্নের ক্ষেত্রে আমি দেখাবো যে এর ইন ডেপথ কনসেপ্ট যত দূর সম্ভব দেওয়া যায় ততটুকু দেওয়ার চেষ্টা করব। তো লজিক গেটের ক্ষেত্রে আমাদের এখানে বলা হয়েছে কোনটি সার্বজনীন। তো লজিক গেটের ক্ষেত্রে আমাদের 3 ক্যাটাগরির আসে আর কি, সেটা আপনারা বলতে পারেন যে মৌলিক, তারপরে আপনার সার্বজনীন, তারপরে আপনার মনে করেন যে হাইব্রিড বলা যেতে পারে, বা অনেকগুলো গেট একসাথে করে, আর অনেকগুলো গেট আসলে একসাথে করে না আর কি, এই গেটটা আসলে আলাদা একটা গেট, হাইব্রিড গেট বলা যেতে পারে। হাইব্রিড গেট। তো মৌলিক গেটের মধ্যে যে 3টা গেট রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে অ্যান্ড গেট। মৌলিক গেটের মধ্যে যেগুলো রয়েছে সেটা হলো, একটা হলো অ্যান্ড গেট, একটি হলো অর গেট, একটি হলো নট গেট। তো আর সার্বজনীন গেটের মধ্যে রয়েছে ন্যান্ড গেট এবং নর গেট, এবং হাইব্রিড গেটের মধ্যে রয়েছে এক্স অর গেট, এক্স নর গেট। তো অ্যান্ড গেটের শেপটা মেনলি হলো দুইটা ডাটা যদি আমাদের কাছে আসে তাহলে অ্যান্ড গেটটা হলো অ্যান্ড গেটটা হলো এইভাবে করে যায়, অ্যান্ড গেট এরকম, অর গেট এরকম, নট গেট হলো যে কোনো গেটের সামনে আর কি একটা বল্টু লাগাই দিলে সেটা নট হয়ে যায়। আচ্ছা, তো এদের অপারেশনগুলো আমরা একটু দেখব, যে যদি আমাদের কাছে এ বি দুইটা ফাংশন বা ডাটা আসে আমাদের এখানে, তো এখানে যে কাজটা হয় সেটা হলো অ্যান্ড গেটের ক্ষেত্রে এ অ্যান্ড বি এটা গুণ হয়ে যায়। অর গেটের ক্ষেত্রে যদি আমাদের দুইটা ডাটা আসে এ অ্যান্ড বি, তাহলে এই দুইটা ডাটা আমাদের যোগ হয়ে যায়। এবং নট গেটের ক্ষেত্রে যে কোনো ডাটা যদি আমাদের আসে, যে কোনো একটা ডাটা আসে, এগুলোতে কিন্তু দুইটা ডাটা মাস্ট, বাট এই ক্ষেত্রে যদি একটা ডাটাও যদি আসে তাহলে সেই ক্ষেত্রে সেই ডাটাটা চেঞ্জ হয়ে যাবে, মানে এ থাকলে এ বার হবে, বি থাকলে বি বার হবে, এরকম আর কি। আচ্ছা, তারপরে আমাদের আসে ন্যান্ড গেট এবং নর গেট। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন যে এখানে আছে দুইটা গেট আসলে, অ্যান্ড গেট, এবং এই এনটা দেওয়া হয়েছে নটকে রিপ্রেজেন্ট করার জন্য। তার মানে আমাদের এখানে আসলে আছে একটা অ্যান্ড গেট এবং একটা নট গেট। কিভাবে আছে অ্যান্ড গেট এবং নট গেট? একটা অ্যান্ড গেট আমি আঁকলাম, এর সামনে যদি আমি একটা নট গেট এরকম বসাই দিই তাহলে এটা ন্যান্ড গেট হয়ে যাচ্ছে। এবং নর গেট কীরকম? নর গেট হলো আমাদের অর গেট, এবং অর গেটের সামনে একটা বল্টু। তো এই বল্টুগুলোর কাজ কি করে আসলে? বল্টুগুলো হলো যে আপনি এখানে এ এবং বিকে ইনপুট দিলে পেতেন এ বি। এখন নট দেওয়ার কারণে
পুরোটার উপরে বার বসে যাচ্ছে। এবং নর গেটের ক্ষেত্রে এ অ্যান্ড বি যদি আপনি ইনপুট দিতেন তাহলে আপনি পেতেন এ যোগ বি, তার উপরে বার হয়ে যাচ্ছে। আচ্ছা, এইখানে একটা লজিক্যাল বুলিয়ান অ্যালজেব্রা আছে, বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রা অনুসারে যদি আমরা এ অ্যান্ড বি করি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি এ বার প্লাস বি বার, এবং এ প্লাস বি হোল বার ইজ ইকুয়াল টু এ বার ডট বি বার। এই দুইটা প্রপার্টিজ বা এই দুইটা ফান্ডামেন্টাল প্রপার্টিজ খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য। ওকে, তারপরে এক্সর এবং এক্সনর গেট। আচ্ছা, এটা খুব একটা হাইব্রিড গেট। তো এই গেটটাকে রিপ্রেজেন্ট করা হয় মেনলি, আপনাদের দেখেন অর আছে, তো অরের মতো করে আপনি একটু আঁকবেন, এটা অরের মতো করে আঁকবেন, এবং তার সামনে এখানে একটা এইরকম চিহ্ন হবে, দেন এটা এ অ্যান্ড বি, এক্স নর গেট। ঠিক আছে, এটাও অরের মতো করে আঁকবেন, এরকমভাবে অরের মতো করে আঁকবেন, তার সামনে এটা দিবেন। এখানে দেখেন একটা এন বেশি আছে, এক্স অর এক্স নরের ক্ষেত্রে এখানে একটা এন বেশি আছে, তো এখানে একটা এন এর জন্য নট বসাবেন। আচ্ছা, এখানেও যদি এ অ্যান্ড বি দুইটা ইনপুট হয়, তো আসেন এইখানে যদি আমাদের এ অ্যান্ড বি দুইটা ইনপুট হয়, তাহলে এইটা আসলে অনেক কিস্সা কাহিনী করে সরলীকরণ করা হয়। তো আমি আপনাদেরকে অত ডিপলি দেখাবো না, কারণ এটা আমরা খুব ইন শর্ট একটা কাজ করতেছি। তো এইখানে আমরা এ অ্যান্ড বি দুইটা ইনপুট যদি এক্স অরের ক্ষেত্রে হয়, তাহলে সেটাকে রিপ্রেজেন্ট করা যায় এইভাবে, দেখেন এক্স অর বি। এই যে সাইনটা দেখতেছেন, এই সাইনটার নাম হলো এই এক্স অর। তো এই জিনিসটাকে অনেক সিম্পলিফাই করে যেটা লেখা যায় সেটা হলো যে এ বার বি প্লাস এ বি বার। ওকে, এবার এক্স নরের ক্ষেত্রে কী হবে? এক্স নরের ক্ষেত্রে এক্সর ছিল কি না, এক্সর ছিল, তার উপরে একটা নট। তাহলে এইটাকে আবার সিম্পলিফাই করে যেটুকু লেখা যায় এ বার বি বার প্লাস এ বি। ওকে, তো এখানে আমরা আসলে লজিক গেটের যতটুকু জ্ঞান লাগে মোর দ্যান এনাফ আমরা জ্ঞান দিচ্ছি। তাহলে আমরা এখানে একটা ছোট্ট প্রশ্ন সমাধান করতে গেছিলাম, সেটা হলো যে নিচের কোন গেট দুটিকে সার্বজনীন গেট বলা হয়, সেটা জানতে গিয়ে আমরা এতগুলো গেট সম্পর্কে জানলাম। এবং মোটামুটি আমি আপনাকে সিওরিটি দিতে পারি যে লজিক গেটের ক্ষেত্রে এর বাইরে অন্য কিছু নাই আর কি। তো এখানে দেখেন প্রথম অপশানটা আছে ন্যান্ড এবং নর, এটাই আসলে সঠিক উত্তর। অ্যান্ড এবং অর এই দুটা মৌলিক গেট। আচ্ছা, এখন মৌলিক গেট অ্যান্ড সর্বজনীন গেট কেন বলা হয়? দেখেন, সর্বজনীন গেট কেন বলা হয় সেটা আগে জানি। সেটা হলো যে এই গেটগুলো দ্বারা পৃথিবীর যে কোনো গেট আপনি বাস্তবায়ন করতে পারবেন। যদি এটা এইচএসসির একটা ক নাম্বারের প্রশ্ন, আমরা হয়তো সবাই পড়ে এসেছি যে সার্বজনীন গেট, এই গেটটা দ্বারা আপনি পৃথিবীতে যে কোনো লজিক গেট বাস্তবায়ন করতে পারবেন এই দুইটা গেট দিয়ে। যেমন ধরেন আপনাকে প্রশ্নে বলা হলো যে ন্যান্ড গেট দিয়ে এক্সর গেট বাস্তবায়ন করো, অথবা নর গেট দিয়ে এক্সর গেট বা এক্স নর গেট, যে কোনো এনিথিং। আবার ন্যান্ড গেট দিয়ে আপনি অ্যান্ড গেটও বাস্তবায়ন করতে পারবেন। ন্যান্ড গেট দিয়ে আপনি অ্যান্ড গেটও, তারপরে ন্যান্ড গেট দিয়ে অর নট সবই করতে পারবেন, নর দিয়েও সবগুলো করা যায়। তো এই দুইটাকে বলা হয় বেসিক্যালি সার্বজনীন গেট। মৌলিক গেট কোনগুলো? মৌলিক গেট দেখেন, আমরা যদি আমাদের প্রাইমারি লেভেল চিন্তা করি, তাহলে আমাদের খুব যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোই জানতাম খুব ছোটোতে। তো লজিক গেটের ক্ষেত্রে এই যোগ বিয়োগ গুণ ভাগ যেগুলো খুব সহজ গেটের সাহায্যে, যে মৌলিক গেটগুলোর সাহায্যে করা যায়, সেটা হলো মৌলিক গেট আর কি। অ্যান্ড গেট, অর গেট, নট গেট। আর বললাম তো এগুলো হাইব্রিড গেট বা এগুলো আসলে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি যে এই গেটগুলোর ক্ষেত্রে সার্কিট আছে, তারপরে বিভিন্ন চিত্র আছে। তো আমাদের যেহেতু রিটেন এক্সাম না, এমসিকিউ এক্সাম, তো চিত্র আপনাদের লাগবে না, মোটামুটি জিএসটির জন্য এইটুকুই এনাফ। এবং এটাকে বলা হয় ন্যান্ড গেট, নর গেট। আচ্ছা, তার পরবর্তী আমরা প্রশ্নতে আসি। তার পরবর্তী প্রশ্নটা হলো আমাদের রেডনের অর্ধায়ু 6.93 × 10⁻³ পার ডে বলে ল্যামডা এর মান। আচ্ছা, ল্যামডা এর মান বের করতে বলছে। এই প্রশ্নটা আমাদের বেসিক্যালি আসছে হলো যে নিউক্লিয়ার ফিজিক্স থেকে। তো আমরা নিউক্লিয়ার ফিজিক্সের আমাদের এখানে কি বের করতে বলছে, সরি, নিউক্লিয়ার ফিজিক্স
নিউক্লিয়ার ফিজিক্সের আমাদের এখানে বের করতে বলছে কি, বের করতে বলছে হলো অর্ধায়ু। তো অর্ধায়ু যেহেতু আমাদের বের করতে বলছে, তো এটা আসলে হাফ টাইম বা টি হাফ দ্বারা আমরা ডিনোট করে থাকি। এখন আমরা শুধু এই অর্ধায়ু বের করব না, আমরা নিউক্লিয়ার ফিজিক্সে যে সকল সূত্র আমাদের খুব বেশি দরকার সেই সূত্র সবগুলো একসাথে দেখব। নিউক্লিয়ার ফিজিক্স যে সূত্রটা দ্বারা শুরু হয় সেটা হলো এর ডিকে বা ক্ষয় সূত্র, ডিকে ফর্মুলা। ঠিক আছে, এই ডিকে ফর্মুলা আমাদেরকে বলে যে কোনো যদি একটা পদার্থ থাকে সেটা যদি ডিএনডিটি সময়ে ক্ষয় হতে থাকে তাহলে এটা এন ল্যামডা থাকে। ওকে, এটা ক্ষয় সূত্র। এবং যে এরপরে আমাদের যে সূত্রটা সেটা হলো খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হলো এন ইজ ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এই সূত্রটার সাহায্যে আমরা বিভিন্ন জিনিস লিখতে পারি। এনের জায়গাতে এ দিতে পারি, এনের জায়গাতে ম্যাস দিতে পারি। এ দ্বারা বোঝায় আমাদের সক্রিয়তা বোঝায়। এনকে আমরা যেভাবে রিপ্লেস করতে পারি আর কি, এনের জায়গাতে এ দিতে পারি, ম্যাস দিতে পারি, হ্যাঁ। তারপরে এনের জায়গাতে আমরা বিভিন্ন কিছু দিতে পারি আর কি, ম্যাস দিতে পারি, ওয়েট দিতে পারি। ওয়েট আর ম্যাস একই হয় আর কি। এটা ফিজিক্সে না, আসলে মেনলি কেমিস্ট্রির একটু পার্ট আর কি। তো এখানে আমরা এম দিতে পারি। ঠিক আছে, তো আসলে এই সূত্রটা হলো খুবই গুরুত্বপূর্ণ আর কি। তারপরে আমাদের যে সূত্র সেটা হলো আমাদের এই টি হাফের সূত্রটা। টি হাফকে আমরা এইভাবে ডিনোট করি, টি হাফ ইজ ইকুয়াল টু লন 2 বাই ল্যামডা। আচ্ছা, আরেকটা জিনিস আছে সেটা হলো টি হাফ, এটা হলো হাফ টাইম, হাফ টাইম। আরেকটা আমাদের যেটা আছে সেটা হলো অ্যাভারেজ টাইম। ঠিক আছে, যেটাকে আমরা বলে থাকি গড় আয়ু, এটা অর্ধায়ু। আচ্ছা, গড় আয়ুর সাথে সম্পর্কটা কেমন সেটা হলো যে গড় আয়ুকে আমরা ডিনোট করে থাকি টাউ দ্বারা, এবং এই টাউ ইজ ইকুয়াল টু 1 বাই ল্যামডা। তো আমাদের এটা নিয়ে কাজ নাই, এটা দেখায় রাখলাম। আমাদের মেন কাজ হলো এই জিনিসটা নিয়ে। তো এখানে আমাদের রেডনের অর্ধায়ু দিচ্ছে, এটা দিচ্ছে, তার মানে এখানে আমাদের চাইছে ল্যামডা এর মান। তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু কী হবে, লন 2 বাই, আচ্ছা এখানে যে অর্ধায়ুটা আসছে সেই জিনিসটা আমরা এখানে বসাবো, 6.93 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। এখন সব থেকে দুঃখজনক বিষয়টা হচ্ছে যে আমরা যদি আমাদের ক্যালকুলেটার ব্যবহার করতে পারতাম তাহলে এটা করা আমাদের জন্য কোনো একটা বিষয় ছিল না, খুব বেশ বড় একটা বেশি বিষয় ছিল না। কিন্তু যেখানে ক্যালকুলেটার ইউজ করতে দিবে সেখানে আসলে এই প্রশ্ন দিবে না, অ্যাডমিশন ফিজে এইচএসসিতে এটা দিতে পারে। তো আমাদেরকে এখানে মেনলি লন 2 এর ভ্যালুটা মুখস্থ রাখতে হবে, কষ্ট হলেও সত্যি। লন 2 এর ভ্যালুটা মুখস্থ রাখতে হবে। লন 2 এর ভ্যালু হলো 0.693। এবং আপনাদেরকে খুব মিলায় ঝুলাই কোশ্চেনটা দিবে, যেটা দেখেন এই নাম্বারটা সেম একদম হুবহু। তো এটাকে আমরা যেভাবে লিখতে পারি 693 ডিভাইডেড বাই 10, 6.93 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। আচ্ছা দেখেন, এটা কিন্তু উপরের ভগ্নাংশের বাই এটা নিচের ভগ্নাংশের। আচ্ছা, এই জিনিসটাকে আমরা এইভাবে রাখবো না, নিয়ে আসতে হবে এইভাবে। তাহলে দেখেন 6.93, এখানে একটা 10 আছে, আবার এই দশমিকের জন্য একটা 10 হলো, তার মানে 10 টু দি পাওয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই আমাদের 6.93 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। দেখেন এটা কাটতেছে এবং ওপরে 1 থাকে, নিচে আমাদের 10 টু দি পাওয়ার মাইনাস 1 থাকে। তার মানে এইটা আবার উপরে যে কত হবে 10 ডে। ঠিক আছে, সো আমাদের উত্তর হলো 10 দিন। ঠিক আছে, এটা গেল আমাদের দ্বিতীয় প্রশ্ন। এবারে আমরা আসি তৃতীয় প্রশ্ন নিয়ে। একটি সরল দোলকের দৈর্ঘ্য এল, ভর এম এবং কম্পাঙ্ক এফ, এর কম্পাঙ্ক দ্বিগুণ করতে হলে দৈর্ঘ্য কত হতে হবে? আচ্ছা, সরল দোলক বা এসএইচএম, আমরা সিম্পল হারমোনিক মোশন বা সরল ছন্দিত স্পন্দন সম্পর্কে আমরা পড়েছি আমরা। তো সিম্পল হারমোনিক মোশনে এই প্রশ্নটা সমাধান করার জন্য যে সূত্রটা লাগবে সেটা একবারে দেখাই দিই, 2π√L/g। দেখেন, এখন কথা হলো আমরা কম বেশি এই সূত্রটা সকলেই দেখছি, কিন্তু এখানে আমাদের
সময় দেওয়া নাই, ঠিক আছে। এখানে আমাদের দেওয়া আছে কম্পাঙ্ক দেওয়া আছে, ঠিক আছে, এখানে আমাদের কম্পাঙ্ক দেওয়া আছে। আচ্ছা, কম্পাঙ্ক যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে কী করা যায়? আচ্ছা, কৌণিক কম্পাঙ্ক সম্পর্কে আমরা জানি কিনা? আমি এটা চাইলে একবারই করে দিতে পারতাম, কিন্তু এইখানে আসলে একটা বেসিক আপনাদের বোঝানোর জন্য সেক্ষেত্রে আমি এটা করতেছি। কম্পাঙ্ক এবং এই কৌণিক কম্পাঙ্ক এই দুইটা জিনিস নিয়ে আমাদের খুব একটা ঝামেলা লাগে। তো কম্পাঙ্ক এবং কৌণিক কম্পাঙ্ক কি, এটা একদম ফিজিক্যাল ওয়েতে আমি দেখাবো না, কারণ এখন সময় অত্যন্ত কম। কৌণিক কম্পাঙ্ককে আমরা ওমেগা দ্বারা ডিনোট করি, কম্পাঙ্ককে আমরা ফ্রিকোয়েন্সি দ্বারা ডিনোট করি। ওমেগা ইজ ইকুয়াল টু রুট কে বাই এম, ওকে। আর কম্পাঙ্ক ইজ ইকুয়াল টু 1/t, বা যেটাকে আমরা লিখতে পারি ft ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। তো এখানে দেখেন এই টিটা মানে কিন্তু এইখানকারই কিন্তু টিটা, তাহলে এইখানকার যদি টি হয়, ft ইজ ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে এইটার সাথে ফ্রিকোয়েন্সির আমরা খুব একটা সহজে কানেকশন নিয়ে আসতে পারি, রাইট। টি মানে কি 1/f হয়, তাহলে 1/f ইজ ইকুয়াল টু 2π√L/g, রাইট। সো আমরা এই সূত্রটা নিয়ে কাজ করব। আচ্ছা, বলেন তো এইখানে কি আমাদের ভর বা এম এর কোনো প্রভাব রয়েছে? তাহলে আমাদের এইখানে এম এর কোনো প্রভাব নাই। সো এমটা এখানে আপনাদেরকে কনফিউশন ক্রিয়েট করার জন্য দেওয়া হয়েছে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি যে এরকম একটা দেখতে হুবহু সূত্র আছে, সেটা হলো স্প্রিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে। স্প্রিংয়ের ক্ষেত্রে কীরকম সূত্রটা? সেটা হলো আমরা এখানে এই যে টিটা নিলাম, এটা SHM এর ক্ষেত্রে, বাট স্প্রিংয়ের ক্ষেত্রে যখন টিটা নেই তখন স্প্রিংয়ের একটা বিশেষ জিনিস রয়েছে, সেটার নাম হলো স্প্রিং ধ্রুবক। তো সেই ক্ষেত্রে তখন এই সূত্রটা একটু এইভাবে আসে, √m/k, ঠিক আছে। এটা স্প্রিং ধ্রুবক, আর এটা হলো যে কোনো এই সিম্পল হারমোনিক মোশনের এই ধ্রুবক। আচ্ছা, যাই হোক, তো এই দুটো সূত্র যাতে আপনাদের কখনো কানেকশন তৈরি না, একটাতে উপরে কে নিচে এম, একটাতে উপরে এম নিচে কে। তো এটার ক্ষেত্রে আপনারা মনে রাখতে পারেন ওমেগার ক্ষেত্রে আসে কামা, যদি উপরে কে নিচে এম কামা, আর এটার ক্ষেত্রে আপনারা মনে রাখতে পারেন মাকা, কামা মাকা, ওকে। তাহলে আসি, একটি সরল দোলকের দৈর্ঘ্য এল দেওয়া আছে, কম্পাঙ্ক এফ, এর কম্পাঙ্ক দ্বিগুণ করতে হলে দৈর্ঘ্য কত করতে হবে? তার মানে আপনারা দেখেন 2πg এগুলো কি সব ভেরিয়েবল, তাহলে আমাদের শুধুমাত্র সম্পর্ক রাখা উচিত কার সাথে? আমাদের শুধুমাত্র সম্পর্ক থাকা উচিত এই জিনিসটা, ঠিক আছে না? আমাদের শুধুমাত্র সম্পর্ক এই জিনিসটাই থাকা উচিত। এখানে বলছে কি কম্পাঙ্ক আমাদের দ্বিগুণ করতে হবে, কম্পাঙ্ক দ্বিগুণ করতে হবে। তার মানে আমরা যদি এই সূত্র থেকে লিখি যে f1/f2, এটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? যে L2/L1, কারণ এটা দেখেন ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে। আপনারা হয়তো এভাবে দেখতে খুব একটা অসুবিধা হতে পারে বা অস্বস্তি বোধ করতে পারেন। দেখাই দেই, এটা দেখেন, এটা সেম না, এটা কি ব্যস্তানুপাতিক সম্পর্ক রয়েছে, তার মানে কি f1/f2 এখানে ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে। এখন আমাদের ইনিশিয়াল বা প্রারম্ভিক কম্পাঙ্ক ছিল f, তার মানে আমাদের ইনিশিয়াল f থাকতেছে। ইনিশিয়াল যদি আমাদের f থাকে তাহলে ফাইনালি আমাদের বলছে কম্পাঙ্ক কত করতে হবে? দ্বিগুণ করতে হবে, তাহলে সেক্ষেত্রে টয়েস f। আচ্ছা, যখন আমাদের f ইনিশিয়াল ফ্রিকোয়েন্সিতে ইনিশিয়াল লেন্থ ছিল বা ইনিশিয়াল দৈর্ঘ্য ছিল আমাদের l, আর ফাইনাল ফ্রিকোয়েন্সিতে আমাদের দৈর্ঘ্য কত হবে সেটাই হলো আমাদের কোশ্চেন। সো এটাকে আমি x দ্বারা ডিনোট করলাম, তো f কাটা যায় l, তাহলে দেখেন 1/4, এদিকে আমি রুটটা দিয়ে দিলাম, তাহলে 1/4, এলটা ওই পাশে চলে গেল, তাহলে l ইজ ইকুয়াল টু x। তার মানে আমাদের দৈর্ঘ্য কত হতে হবে? 1/4, দেখেন 1/4 দৈর্ঘ্য হতে হবে, l/4 1/4 দৈর্ঘ্য হতে হবে, ঠিক আছে। এই ছিল আমাদের এই প্রশ্নের আলোচনা। এরপরে আসেন